ব্যাঙ্গালোর থেকে চললাম কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো কপাল খুব ভালো ছিল, বাসে যেখানে 250 টাকা টিকিট নেয় সেখানে আমি মানে ক্যাব পেয়ে গেলাম, যেটা অলরেডি রিজার্ভ ছিল। তো 300 টাকার মধ্যে একদম আরামসে, আর দুটো প্যাসেঞ্জার ছিল, সামনে একজন আর পেছনের সিটে একজন লেডিস ছিল। তার সাথে আমি একদম আরামসে গাড়ি করে চলে গেলাম। এবং এত সেদিন স্যাটারডে ছিল আর এত জ্যাম ছিল। ব্যাঙ্গালোরে সাধারণত শুনেছি স্যাটারডে সানডে নাকি জ্যাম বেশি হয়। তো ও শর্টকাট নিয়ে নিয়ে একজনকে রিসিভ করতে যাচ্ছিল মেয়েটা, তার জন্য ড্রাইভার নানা শর্টকাট নিয়ে তো আমাদের পৌঁছে গেল এয়ারপোর্টে। আমার দরকার ছিল T1 টার্মিনাল 1-এ। তো আমি ওনাকে বললো তুমি টার্মিনাল 2-তে দাঁড়াও, অসুবিধা নেই, এখান থেকে এদের বাস আছে। আমি বললাম এই কোনো টাকা পয়সা নেবে? বললো না, কোনো না, 1 থেকে 2, 2 থেকে 1 এরকমভাবেই বাসে করে এখানে যাওয়া যাবে, ওখানে দাঁড়াও, বাসে করে চলে যাবে টার্মিনাল 1-এ। তো আমি ওখানে দাঁড়ালাম কিছুক্ষণ, একটু ফটো তুললাম, তারপরে দেখলাম হ্যাঁ সত্যি বাস চলে এলো। আবার বাসে ওরা সবাই বলছিল যাদের এখনই ফ্লাইট তাড়াহুড়ো আছে তারাই একমাত্র যাবেন, কিন্তু কে কার কথা শোনে। সবাই মোটামুটি, কারুর এত তাড়াহুড়ো ছিল না, সবাই টার্মিনাল 2 থেকে 1-এ যেতে অনেকটাই রাস্তা, তো অতটা রাস্তা কে হাঁটবে? যার তাড়াহুড়ো আছে সেও যাবে, যার তাড়াহুড়ো নেই সেও যাবে। তো আমার অত তাড়াহুড়ো ছিল না, কারণ ক্যাবটা এত ফাস্ট নিয়ে এসেছিলো, প্রায় 2 ঘন্টার রাস্তা, জ্যামে পড়ে গেলে 2.5 ঘন্টা হয়ে যায়। সেখানে ক্যাবটা 1 ঘন্টার আগে ঢুকিয়ে দিয়েছে এয়ারপোর্ট। তো আমার এত তাড়াতাড়ি মানে ঢুকিয়ে দেওয়ার জন্য মোটামুটি আমি ভেবেছিলাম 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছবো। ও বাবা, আমি 3 ঘন্টা আগে কেন, 4 থেকে মনে হয় 5 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে গেছি। তো এয়ারপোর্টে পৌঁছে গেছি মানে তো ভালোই, তাড়াতাড়ি এখন ধীরে সুস্থে সব করা যাবে। তো ওয়াশরুমে এলাম, এখানকার ওয়াশরুম অন্যরকম, বেশ দেখে বেশ ভালোই লাগলো। এর আগে ইউজ করেছিলাম বাট ওটা ভুলে গেছিলাম, রুট তো আলাদা ছিল এর আগে, আর এর আগে ছিল পাঞ্জাব থেকে কলকাতা। তো এখন আবার রুট আলাদা, ব্যাঙ্গালোর থেকে এই প্রথম আমি রিটার্ন করছি ফ্লাইটে কলকাতা। তো এর রুটটা একটু আলাদা। আর এই যে গেটটা ছিল সেন্সর সিস্টেম, পা দিলেই মানে খুলে যাবে, আবার কেউ না গেলে আটকে যাবে। তো ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু সিকিউরিটি এখানে ছিল, দরকার নেই বাবা, আর করলাম না। তো ডোমেস্টিক ডিপার্চার এটাই আমি ঢুকলাম, কারণ আমারটা তো ইন্টারন্যাশনাল না, ডোমেস্টিক মানে আমরা মানে দেশের মধ্যেই যাওয়া আসা করবো, ইন্টারন্যাশনাল হচ্ছে দেশের বাইরে যদি যাই। তো কলকাতা দেশের মধ্যেই ঢুকবো, তো সেই হিসাবে ডোমেস্টিকে চলে আসলাম। তো এয়ারপোর্টটা সবসময় ক্লিন করতেই থাকে, ক্লিন ঝকঝকে তকতকে। আমাদের যা সিকিউরিটি ভেরিফিকেশন ছিল, সেই ভেরিফিকেশনে কলকাতায় ছিল একরকম, তো আমি ভেবেছিলাম ওরকমই হবে, কিন্তু এখানে ভেরিফিকেশনের মানে প্যাটার্নটা পুরো অন্যরকম। এখানে কলকাতায় প্রথমে কী করেছিল, ফটো তুলেছিল, আইডি নিয়ে ফটো তুলেছিল, পিএনআর মিলিয়েছিল। আর এখানে প্রথমে আইডিটা নিল, আইডি নিয়ে পিএনআরের স্ক্যান করলো, এত কিছু আর মেলালো না, কোনো টোকেন দিল না, যেটা কলকাতায় করেছিল। ওখানে এন্ট্রি করিয়ে দিল। তারপরে বোর্ডিং পাসের ওখানে বললো বোর্ডিং পাস নেবে না, আছে। এবার আমার কাছে ছিল, তবুও আমি বললাম না নেব। তো বোর্ডিং পাস নিলাম, বোর্ডিং পাসে ছাড়াও এমনি পিএনআর ছিল, ফ্লাইট নাম্বার সবই ছিল আমার কাছে। তবু বোর্ডিং পাসটা নিয়ে নিলাম ওখান থেকে। এবার বড় লাগেজ যেটা, সেটা তো ওখানে জমা করতে হবে, তো সেটা ওখানে ওয়েট করে জমা করে, তো ওটা ওয়েট করে জমা করলাম। আর যে কেবিন লাগেজটা সাথে করে নিলাম। তো নেওয়ার পরে আমি জানতাম ছুরি কাঁচি এই ওই সেই নানা রকম জিনিস মানে নেওয়া মানা, সবই জানতাম, তো নিইনি। আগের বার আমাকে পাউডারে আটকে গেছিলো, যে তোমার ব্যাগে পাউডার আছে, ফেস পাউডার ফেলে দিতে হবে। তো ফেস পাউডার আটকে যেতে পারে এটাও ভাবা যায় না, কারণ আগে এরকম ছিল, আগে যখন এসেছিলাম ফেলতে হয়নি, তো এইবার এরকম আটকে গেল। তো যাই হোক, এখানে সিটের পাশে পাশে চার্জারগুলো খুব সুন্দর, মানে ফোন আমার চার্জ বেশি নষ্ট হয় বলে আমি চার্জার খুঁজছিলাম। আমাদের যে গেট, সেইখানে আমি আমাদের গেটের ওয়েটিং রুমে আমি সেগুলো খুঁজে পাইনি, আমি অন্য গেটে চলে গেছিলাম, চার্জ করছিলাম। তারপরে ভাবলাম ওখানে গিয়েও খুঁজি। তো আমার ওখানে গিয়ে খুঁজে দেখলাম হ্যাঁ সব কটা সিটে থাকে না, বাট 6-7টা সিটে বেশ থাকে। তো ওখানে চার্জও করে নিলাম খুব ভালো মতনই, ভীষণ ভালোভাবে। আর এখানে সিকিউরিটি চেকে যে কেবিন ব্যাগ চেক করলো, তাতে আবার আমার আটকা পড়লো পাউডার। আর পাউডারের মধ্যে ওরা বললো কী আছে, তো আমি বলেছিলাম অনেক খাবার আছে, না খাবার সব চেক করলো। ছিল
পপকর্ন ছিল, ম্যাগি ছিল, সব কিছু জানতে চাইলো কোনটা কি আমি সব বললাম। হজমোলা ছিল, আমি ভাবলাম এই রে হজমোলাগুলো আবার ফেলে দেবে না কি করবে, টেনশন ছিল খুবই। কিন্তু না, ওইসব ফেলেনি। তারপরে আমাকে বললো এটা কি, আমার একটা খাবার হ্যাবিট, একটা চাটনি মতো কুলের গুঁড়ো, যেটা আমার ভীষণই প্রিয়। তো ওটা 2 প্যাকেট ছিল। তো আমাকে জিজ্ঞাসা করলো এটা কি মশালা, আমি বললাম হ্যাঁ মশালা। সাথে সাথে 2 প্যাকেট ছিল, যদিও বেশি দামি জিনিস ছিল না, 5 টাকা প্যাকেট ছিল, দুটো 10 টাকা। তো ওই দুটো ফেলে দিল, আর এমনি কিছু আটকা পড়েনি। জল মানে খুব বেশি নেওয়া যাবে না, 100 ml 100-150 ml জল নেওয়া যাবে। তো জল আমার কমই ছিল, তার জন্য ওটা বোতলটা আটকায়নি। তো এইভাবে সিকিউরিটি চেক হয়ে ওখান থেকে যখন গেলাম, ব্যাগ চেক হলো। ব্যাগের পরে কলকাতায় কি হয়, ডাইরেক্ট চেক করে, কোনো লেডি স্টাফ থাকে তো বডি চেক করার জন্য। আর এইখানে আবার কি একটা ইলেকট্রিক্যাল গ্যাজেট টাইপের, তার মধ্যে মানে চেক করা হলো। গিয়ে পুরো ওই হাত ছড়িয়ে ওরকম মাপে রয়েছে, একটা মানুষের মতন আকার করা রয়েছে, হাতটা যেরকম ছড়ানো রয়েছে সেইভাবে হাতটা পুরো ছড়ানো, ওইভাবেই দাঁড়াতে হবে, সেম ওইভাবে, না হলে স্ক্যান হবে না। তারপরে দিব্যি স্ক্যান হয়ে গেল। আর ওইখানে যেমন জুতো পরেই উঠতে হয় কলকাতাতে স্ক্যান হতে, আর এদিকে ব্যাঙ্গালোর থেকে যখন এলাম, জুতো আবার আলাদা একটা ট্রেতে রেখে স্ক্যান হয়। তো মানে একটু অন্য রকমই ছিল। আর ট্রেটাতে কলকাতাতে মানে ফোন, চার্জার, এটা সেটা সব জিনিস আলাদাভাবে বের করতে হয়নি। এখানে আবার এগুলো সব আলাদাভাবে বের করতে হয়েছিল। ওখানে কিছু বলেনি দেখলাম না, তবে এখানে সব আবার আলাদাভাবে, মানে এমনকি যদি ছাতাও থাকে সেটাও আলাদাভাবে বের করতে হবে। তো এখানে একটু সিকিউরিটি চেকিং অন্য রকম ছিল। তো সব কিছু নতুনত্ব এক্সপিরিয়েন্স করলাম, নতুন ব্যাপার ঘটনা যাই এক্সপিরিয়েন্স করতে ভালো লাগে। আর খিদে, 2 ঘন্টার রাস্তা, তো 2-2.5 ঘন্টার পথ, তার মধ্যে খিদে এমন কিছুই পায় না। দুপুরে খাওয়া ছিল, তবুও জবরদস্তি টিফিন দিয়েছিল, না খেলে নয়। তো তার জন্য ম্যাগি দিয়েছিল, এতটা দিয়েছিল, এমনিও আমি ম্যাগি অতটা ভালো খাই না, তারপরে ফ্রাই যাও একটুখানি খাই। তো এই ম্যাগি যা করেছে ওটা আমার অতটা পছন্দ ছিল না, কিন্তু নষ্ট হবে, খাবার নষ্ট করা বিন্দুমাত্র পছন্দ করি না। তো সেই হিসাবে জবরদস্তি তাও মোটামুটি একটু খেলাম। আর তারপরে নাবার কথা ডিসকাস হলো। আমি ভাবলাম হয়তো ভোরের দিকে যাব, কি ওলা বুক করব, বেশি রেট হলে বুক করব না। কিন্তু মা ভীষণই ভয় পেয়ে গেল। মা বলল না দরকার নেই, দাদাকে পাঠিয়ে দিচ্ছি, তোর ভাড়া দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। দাদা একদম গাড়ি নিয়ে হাজির হয়ে গেল। আমি ফ্লাইট থেকে নেমে বেল্ট থেকে ব্যাগ কালেক্ট করে আমি জাস্ট বসেছিলাম, একটা মেয়েও ওয়েট করছিল, ওর সঙ্গে গল্প করছিলাম। তো তার মধ্যে বাড়ি থেকে আমার গাড়ি নিয়ে চলে গেছে দাদা। তো অসুবিধা নেই, গাড়ি চলে এসছে, দাঁড়িয়ে ওখান থেকে গাড়ি করে যখন চলে যাচ্ছি, দাদার খিদে পেয়েছিল। তো দাদা আমাকে জিজ্ঞাসা করছিল কিছু খাবি। তো আমি ওকে আবার বললাম যে আমার কাছে আছে, তুই খাবি নাকি, খা, নাহলে নষ্ট হবে খাবারটা। আর খাবার নষ্ট আমার সাধারণত একদমই পছন্দ হয় না, ভীষণই আমার খারাপ লাগে। তো যাই হোক, খাবারটা খাওয়া হলো অ্যাটলিস্ট, আর নষ্ট হলো না। আর এটা আমরা ফ্লাইটটা মানে লেট করেছিল ভালোই, 8টা 10-এ ছিল, সেখানে 8:45-টায় স্টার্ট করেও বারবার বলছিল মৌসুম খারাপ আছে। তো ওয়েদার এতটাই খারাপ ছিল, ওয়েদার খারাপের জন্য ফার্স্ট টেনে নিয়েছে। তো মানে 11টায় ল্যান্ডিং ব্যাপার ছিল কলকাতায়, 11টাতেই পুরো ল্যান্ড করেছে, বেশি লেট করায়নি। আর ল্যান্ড করার সাথে সাথে আমি একটু আমার জায়গায় আমি কর্নারে উইন্ডো সাইডে ছিলাম। তো সাইডে যারা ছিল তারা নামছিল না, বললো লাস্টে নেব। তো লেট করে নামাতে দেখলাম যে না, যে বাসটা গেট পর্যন্ত ছাড়বে সেই একটা বাস পুরো একদম ভর্তি হয়ে গেছে। যাদের মোটামুটি গাড়ি তাড়াতাড়ি রেডি ছিল, তো তারা তাড়াতাড়ি করলো, তাড়াতাড়ি চলে গেল, বাস পুরো ভরে গেছে। তারপরে আমি ভাবলাম তাহলে সেকেন্ডটাই উঠবো। তারপরে আবার সেকেন্ড বাস এলো, আর সেকেন্ড বাসটায় আবার উঠলাম, কারণ আমার অত তাড়াহুড়ো ছিল না। আমি আগে থেকে তো বলিনি গাড়ি দাঁড়ানোর কথা, আমি ভেবেছিলাম ওয়েট করব, কি ওখানে গিয়ে বুক করব। কিন্তু ওলা উবের এখন ক্যাব ড্রাইভারদেরও অনেকে বিশ্বাস করে না, মা তো বিন্দুমাত্র করে না, আমারও মোটামুটি একটু ভয় হচ্ছিল। তারপরে ভাবলাম থাক, দাদা যখন নিতে আসছেই চলেই যাই, রিস্ক নিয়ে লাভ নেই, এতই খরচা করলাম, আর একটু খরচা না আমি ভয় পাচ্ছি করতে, দাদা নিজে থেকেই করে দিচ্ছে, তো চাপ নেই, ঠিক আছে, চলে যাওয়াই যায়। তারপরে এখানে এসে একটু জল টল খেলাম, দিয়ে বসলাম, খুব বেশি টাইম বসতে হয়নি, ব্যাস গাড়ি চলে এসছে। তো আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। থ্যাংক ইউ।